স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জানিয়েছে প্রেস উইং। আর আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের তুলনায় বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেননি। পরে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসে সাংবাদিকদের প্রতিনিধি দল। ভোটার তালিকায় তরুণদের আনতে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন দিতে প্রস্তুত। এর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৩রা জানুয়ারির আগেই সরকারকে সুপারিশ জমা দেওয়া হবে। ঘনিয়ে আসছে সরকারকে সুপারিশমালা দেওয়ার সময়। এর মধ্যে বিভিন্ন অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ অনেকের সাথে কথা বলেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির কোনো সুপারিশ আছে কিনা তা নিয়ে কথা হয়েছে সিইসির সাথে। বলেন, নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে ৩ তারিখ, জানুয়ারি ৩ তারিখ, আমাদের ৩১ তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, তা না হলে ৩ তারিখে আমাদের ডেডলাইন। না ভোট ফিরিয়ে আনা সহ কয়েকটি সুপারিশের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। তো আমাদের কোনো সুপারিশ বা কোনো কিছু বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। যেগুলো ইলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে। ভোটার লিস্টের মধ্যে হয়তো যদি ইয়াঙ্গার জেনারেশনকে যদি আনতে চায়, কিছু পরিবর্তন আনতে হবে। বলেন, সীমানা নির্ধারণ ও ভোটের তালিকার বিষয়ে কিছু আছে। এছাড়া নির্বাচনের জন্য জরুরি আরও কিছু সুপারিশ থাকবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে উত্তর কাটলি সিডিএ আবাসিক এলাকায় ৫ ঘণ্টার আগুনে পড়েছে ৩টি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ। রাত ২টার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে। মুহূর্তেই বাড়তে থাকে লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় বেশ কিছু ফার্নিচারের কারখানা, দোকান ও গাড়ির গ্যারেজ আগুনে পুড়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলা যাবে। আগুন তখন আমরা দ্রুত বেগে আসি, মনে করেন যার যার পানি যা আসিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। পরে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুন তো এখন নিয়ন্ত্রণে, আগুন লাগার কারণ কি আপনি জানতে পেরেছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমাদের জানাবেন। শান্তা, আগুন লাগার কারণ নির্দিষ্ট করে আসলে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলে যতটুক জানতে পেরেছি, তারা ধারণা করছেন শর্ট সার্কিট এবং এখানে ফার্নিচার কারখানায় যে সমস্ত কেমিক্যাল ব্যবহৃত হতো সেইখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এরকম একটি ধারণা তারা করছেন। তবে সবচেয়ে সুখবর যেটি হচ্ছে, তারা একটি বড় ধরনের আসলে প্রাণহানির ঘটনা থেকে এখানকার স্থানীয়রা রক্ষা পেয়েছেন, সেটি তারা বলছেন। আমরা এর আগে সম্প্রচারটিতে দেখিয়েছি যে যেই জায়গাটিতে, অর্থাৎ যে কারখানাগুলোতে আগুন লেগেছে এর পাশের ভবনগুলোতে যেভাবে ভস্মীভূত হয়েছে, পলেস্তরা খসে পড়েছে, গ্লাস ভেঙে পড়েছে এবং এই ঘরবাড়িগুলোতে তখন মানুষ মানে রাত ২টোই কিন্তু মানুষ ঘুমোচ্ছিল। সেই সময়টাতে যদি আগুন বাসা বাড়িতে প্রবেশ করতো তাহলে অনেক প্রাণহানির ঘটনা আসলে ঘটতে পারত। এবং সবচেয়ে বড় যেটি অভিযোগ, এরকম একটি আবাসিক এলাকায় এই জায়গাতে কারখানাগুলো গড়ে উঠেছে, যেখানে একটি স্থানীয়রা যেটি বলছেন যে এখানে একটি পুকুর ছিল
যেটি ভরাট করে মানে স্থানীয় যারা কয়েকজন আওয়ামী লীগের নেতারা তারা আসলে এখানে প্লট তৈরি করেছেন এবং সেই প্লটগুলোতে তারা এখানে কারখানা তৈরি করেছেন। অর্থাৎ আবাসিক এলাকার মধ্যে এ ধরনের শিল্প কারখানা বা ফার্নিচারের কারখানা তৈরি করে তারা আসলে দেদারসে ব্যবসা করে যাচ্ছিলেন। তো স্থানীয়দের যে নিরাপত্তার ব্যাপারটি এখানে পুরোপুরি বিঘ্নিত ছিল সেটি কোনোভাবে আসলে সেটি চিন্তা করা হয়নি। তবে এখানে আমরা এসে এই কারখানাগুলোর যারা মালিক তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু আশেপাশের কয়েকটি কারখানা থাকলেও তাদের মালিকরা ছিল, কিন্তু যেই জায়গাগুলোতে আগুন লেগেছে, যে কারখানাগুলোতে আগুন লেগেছে তারা কিন্তু পালিয়ে গেছেন, অনেকটা এই এলাকা ছাড়া হয়ে গেছেন, আমরা তাদেরকে আসলে খুঁজে পাইনি। তো সব মিলিয়ে ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে, তবে সুখবর হলো অনেক প্রাণহানি থেকে এখানকার স্থানীয়রা রক্ষা পেয়েছেন তারা বলছেন। তো মোটা দাগে এখানে আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ফায়ার সার্ভিস এবং অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত করার পরেই আসলে বলা যাবে। তো এই ছিল সব মিলে আমার কাছে খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত 40টি দোকান। রাত 12টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। আগুনের তীব্রতা বাড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ চেষ্টায় প্রায় 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়েছে অন্তত 40টি দোকান। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের দুর্নীতিসহ নানা অপকর্ম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট ছাড়াও আবাসন প্রকল্পের নামে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুটপাটের অর্থের বড় একটি অংশ পাচার করার অভিযোগ রয়েছে। ডিবিসি নিউজের অনুসন্ধানেও মিলেছে তার দুর্নীতি ও দখল বাণিজ্যের নানা তথ্য। মেইন জিনিস হলো সংসদীয় আসন ঢাকা ৩ কেরানীগঞ্জ থেকে টানা 4 বারের এমপি নজরুল হামিদ 2014 থেকে 2024 3 মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এর নেতৃত্বে ছিলেন নজরুল হামিদ। আর এসব অপকর্মের বড় সহযোগী ছিলেন জ্বালানি উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাবান কয়েকজন। বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। দেশে প্রথমবার এলএনজি আমদানি শুরু হয় 2018-19 অর্থবছরে। ঘুরে ফিরে এর কাজ পায় 4টি কোম্পানি। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। তবে সিঙ্গাপুরের 2টি কোম্পানির সঙ্গে নজরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। এই 2 কোম্পানি বেশিরভাগ এলএনজি সরবরাহ করে। অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধভাবে বিদ্যুৎ খাতে 72,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পাইয়ে দিতে কমিশন, বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে ভাড়া ও অতিরিক্ত মুনাফার মাধ্যমে এই লুটপাট হয়েছে। এছাড়া এলএনজি আমদানি ও গ্যাস ক্ষেত্র কূপ খননে ব্যাপক দুর্নীতির ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এসব দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন নজরুল হামিদ। লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করা এবং লুণ্ঠন করার জন্য আইনগতভাবেই একটা আইনি কাঠামো তৈরি করে ফেলা হয়েছে। তো তার মধ্যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যেই থাকুক না কেন, তিনি তো তার দায়, এই কৃতকর্মের দায় এড়াতে পারবেন না, সেটা নজরুল হামিদই হোক আর XYZ হোক। কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গড়ে তুলেছিলেন প্রায় 600 একর জমির উপর বিশাল এই খামার বাড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বেশিরভাগ জমিই ছিল তার দখল করা। আমার কাছে 5 জায়গা আছে, এই জায়গায় 996 জায়গা আছে আপনার
18%। উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আমগো জায়গা আছে 22% জায়গা আছে এখানে। আমগো টাকা দেওয়ার কথা আসলো, টাকাটা দেয়নি। বুড়িগঙ্গার পাশাপাশি অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে নসরুল হামিদের বিরুদ্ধে। এটা আমাদের পারি পুকুর ছিল, জালে এতি কইরা নিছেন। আমার 15% জায়গাটা তারা জাল জড়ি কইরা খেয়ে পালেছে। নজরুল হামিদ দীপু সাহেবের এরা লোক, ঘনিষ্ঠ লোক। এরা দেবত্বর বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, এরা এমন কোনো কাজ নাই না করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে কেরানীগঞ্জে সরকারি আবাসন প্রকল্প ঝিলমিল এর জমি দখল করে বানিয়েছেন প্রিয় প্রাঙ্গণ প্রকল্প। বছরের পর বছর আটকে রেখেছেন এই প্রকল্পের কাজ। 2020-এ যখন আমি ঝিলমিল প্রকল্পের রাস্তা টেন্ডার করি, সবগুলো রাস্তা, তখন আওয়ামী লীগের এক কন্ট্রাক্টর সে কাজ পায়নি দেখে আমার অফিস পর্যন্ত ভাঙচুর করেছিল, রাজুকের অফিসে। যে কন্ট্রাক্টর আমার রুম ভাঙচুর করেছিল, আমি ওকে বলেছিলাম যে দেখো, সে আমার পিস্তল তাক করে আমরা কয়েক গুলি করে মেরে, তোমার গুলিতে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার এখনই মৃত্যু হবে। আর কেরানীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, সেও আমার অফিসে আসছিল, হুমকি দিচ্ছিল কাজের জন্য। তৎকালীন যে মন্ত্রী ছিল নসরুল হামিদ, সেই তাকে ব্যাকআপ দিত। দখলের অভিযোগ অস্বীকার করেছেন নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের দায়িত্বে থাকা একজন। আমি যে টাইমে এই কাগজপত্র দিতাম, ওইগুলো বিক্রি করে দিছি, ওইগুলো 2010-এর আগে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে কৃষি জমি দখল করে প্রতিষ্ঠা করেন হামিদ অর্থনৈতিক অঞ্চল। মেয়ের নামে শুরু করেছিলেন আলিফিয়া রিভার ভিউ প্রকল্প। কিছু কিছু জায়গা আছেন মালিকানা, আর সারাটা তলি বিল আছেন খাস। এই দুনিয়া নিতে 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 একটা বিল দিচ্ছে। কমপক্ষে 10,000 পরিবার চলতো এই বিল্লাতে, আমরাই চলতাম। অনেক মালিকরা, হামিদ গ্রুপরা, অন্যান্য গ্রুপরা জায়গা নিয়ে আম করে থান নাই। এটা কিনছে মানে কেউ টাকা দাও কিনছে, কেউ ফার্টিলি ধরেও কিনছে। শুধু দেশেই নয়, বিদেশেও নামে বেনামে অঢেল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি নসরুল হামিদের 98টি ব্যাংক হিসাবে 3,222 কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নসরুল হামিদকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ গড়ার, হাল ধরবেন পরিবারের। তাই তো সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুরা গ্রামের সুমন মিয়া। কিন্তু 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহযোগিতা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া। টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত 20 জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই, এবারের বছরে এক বই এবার পরীক্ষা দেব না লেগে লেবার ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ, অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলকারকে দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। এখন সে দেশের সাথে জীবন দিছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এর আশঙ্কা রইল বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে 22 জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট 22 জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্যাভিলিয়ন তৈরির তোড়জোড় ছাড়াও ছাত্র জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে মেলার মূল থিম। থাকছে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার।
যুবকদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইউথ প্যাভিলিয়নও। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। নতুন বছরের শুরুতেই ঢাকা ও এর আশপাশের মানুষের বাড়তি আকর্ষণ থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে। এবারও শহরের অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেলা। চলছে তারই প্রস্তুতি। স্টল ও প্যাভিলিয়ন তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। কোনো কোনো স্টলে চলছে রং ও সাজসজ্জা। তারপর শেষ মুহূর্তে করা হবে পরিচ্ছন্নতার কাজ। আমাদের কাজের অগ্রগতি প্রায় 90% ওকে, শুধু কালারের কাজগুলো বাকি আছে। তো এখানে আমাদের এখন সিলিং এর কাজ চলতেছে, বুট পার্টিশন এবং মেটালের কাজ চলবে। গত বছর চেয়ে এবার হচ্ছে আমরা কাজ করে অনেক সুযোগ সুবিধা পাইতেছি, কোনো ঝামেলা নাই। ডেকোরেশনের কাজ, আপনার ওয়ার্ল্ডিং টোয়ার্ল্ডিং এগুলো মিলে আরো 3-4 দিন লাগবে। তো আয়োজকরা জানালেন এবারের মেলায় কিছু বাড়তি আকর্ষণ থাকছে। মূল থিম সাজানো হয়েছে জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে। বঙ্গবন্ধু কর্নারের বদলে নতুন সংযোজন জুলাই চত্বর ইউথ প্যাভিলিয়ন। ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগের সম্মানার্থে এবছরই আমাদের নির্মিত হতে যাচ্ছে একটি ইয়ুথ প্যাভিলিয়ন। পাশাপাশি আমাদের থাকবে জুলাই চত্বর। অনেক মায়ের বুকের যে কান্না, সেটা হয়তো একটা প্রতিচ্ছবি হিসেবে এই জায়গাগুলোতে প্রতিফলিত হবে। মেলায় এবার অংশ নিচ্ছে 8টি দেশ। ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টল থাকছে 362টি। গাড়ি পার্কিং ও নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এই বছর এখনো পর্যন্ত 7টি দেশের প্রেজেন্টেশন থাকবে এবং 13 থেকে 14টির মতো স্টল এখানে থাকবে। তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে, ভারতের স্টল থাকবে, পাকিস্তানের স্টল থাকবে, হংকংয়ের স্টল থাকবে। এবারের মেলায় স্টল বরাদ্দ ও টিকিট সংগ্রহ সবই অনলাইনে করা হচ্ছে। প্রবেশ টিকিটটা যাবে অনলাইনে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। খেলার খবর। আজ শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ধরে রাখতে চায় শিরোপা, আর 4 বছর আগে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ভালো নৈপুণ্য দেখিয়ে দিতে চায় চমক। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। বিপিএল এর 11তম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বিপিএল এর 2 চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর সাবেক চ্যাম্পিয়ন রাজশাহী নামবে জয়ের লক্ষ্যে। শক্তিমত্তায় বেশ এগিয়ে ফরচুন বরিশাল। তারকা সমৃদ্ধ দেশি স্কোয়াড, সেই সাথে শাহিন শাহ আফ্রিদি, ডেভিড মালান, কাইল ম্যাশ সহ এক ঝাঁক বিদেশি তারকা। কাগজে কলমে শক্তিমত্তায় এবারের আসরের সেরা দলই ফরচুন বরিশাল। তবে পিছিয়ে থাকবে না দুর্বার রাজশাহীও। সবশেষ 3 আসরে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। 4 বছর পর আবারও বিপিএলে ফিরেছে তারা। 2019-20 আসরের চ্যাম্পিয়নরা হঠাৎই হারিয়ে গিয়েছিল মাঝপথে। তবে 2016 সালে রানার্স আপ হওয়া দলটা এবার চমক দেখাতে চায় ভালো নৈপুণ্য। এটা টি-20 ক্রিকেট। এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যে কোনো সিঙ্গেল ক্রিকেটারই ম্যাচ জিতিয়ে দিতে পারে। বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে, দেশীয় অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন, হারিস, রায়ান বার্লের মতো ক্রিকেটাররাও আছে। আশা করি আমরা ভালো পারফরমেন্স করে চমক দেখাবো। বাংলাদেশে বেশ কয়েকবার খেলে যাওয়া এজাজ আহমেদ বিপিএলের দায়িত্ব পালন করতে বেশ মুখিয়ে আছেন। বাংলাদেশে বেশ সুখকর স্মৃতি আছে, এবারের সফরটাও সুখকর হবে বলে আশা করেন তিনি। দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়ের হাতে। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ। মাঠে খেলা গড়ানোর আগে বিপিএল নিয়ে অনেক উন্মাদনাই হয়েছে কনসার্ট, হয়েছে গ্রাফিতি, এমনকি সাংবাদিকদের নিয়মিত যে কাজ, সে কাজেও কিছুটা বিঘ্ন ঘটেছে। একাডেমির সামনে এরকম কালো পর্দা। সব ছাপিয়ে এবার মাঠের খেলায় নজর দেওয়ার পালা। প্রথম ম্যাচে লড়বে ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। একই সাথে উন্মোচন করা হয়েছে খুলনা টাইগার্সের অফিসিয়াল জার্সি। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে খুলনা জার্সি উন্মোচন করা হয়। নামের সাথে মিল রেখে জার্সিতে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গলের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সব ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ। জানিয়েছেন কখনো চ্যাম্পিয়ন না হওয়া খুলনাকে এবার এনে দিতে চান শিরোপা। ভালো লাগছে, যেহেতু আমি খুলনা থেকে বড় হয়েছি, খুলনায় খেলেছি, আর এবছর যেহেতু খুলনায় খেলছি, অবশ্যই নিজের হোম টাউনে খেলা এটা অবশ্যই অনেকটা প্রাউডের ব্যাপার। খুলনা কখনো চ্যাম্পিয়ন হয়নি, তো চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে যদি শিরোপা দিতে পারি, এটা অবশ্যই খুলনার জন্য অনেক বড় পাওয়া হবে।
কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে ২৪-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। নির্বিচারে গুলি হত্যার পরও টিকতে না পেরে আওয়ামী লীগ সরকারের উৎখাত, জনরোষের ভয়ে শীর্ষ কর্মকর্তা সহ সদস্যদের বড় অংশ আত্মগোপনের ফলে পুলিশ বাহিনীতে ভঙ্গুর অবস্থা। এমন নাজুক পরিস্থিতিতে সক্রিয় হয় পেশাদার অপরাধীরাও। যোগ দেয় কারাগার থেকে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। বাড়তে থাকে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ। ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও অভিযোগ রয়েছে এই ২০২৪ সালেই। ঘটনাপঞ্জি তুলে ধরছেন রাজীব ঘোষ। ৫ই জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে জানালায় ২ হাত বাইরে থাকা অবস্থায় এক ব্যক্তির পুড়ে যাওয়ার দৃশ্য ভাবিয়েছে দেশবাসীকে। ২ নারী ও শিশুসহ ৪ জনের এমন করুণ মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীরা এখনও শনাক্ত হয়নি। কতটা অনিরাপদ হোটেল রেস্তোরাঁগুলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বেইলি রোডের একটি ভবনের আগুন। মৃত্যু হয় ৪৬ জনের, আহত হন আরও ৭৫ জন। বাংলাদেশের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করে ১২ই মার্চ। ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করেছিল ভারত মহাসাগরে। দেশের সীমান্ত পার করে অপর একটি রাষ্ট্রে সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা এ বছরেরই মে মাসে উদ্ঘাটন হয়। বন্ধু এবং চরমপন্থী নেতারা কলকাতায় খুন করেন ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারকে। এপ্রিলে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে ২টি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই সমালোচনার ঝড় বইতে থাকে। দুর্নীতির প্রমাণ পায় দুদক, তার আগেই সপরিবারে দেশ ছাড়েন তিনি। ৯ জুন উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৮ জন সহ ৯ জন নিহত হন। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি গড়ে তোলায় এই প্রাণহানি। বিগত সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে খেয়াল খুশি মতো ব্যবহারের ভয়ঙ্কর রূপ দেখা গেছে ২০২৪-এর জুলাইতে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে আন্দোলনে থাকা শিক্ষার্থী সহ হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু পুরো দেশকে কাঁদায়। পুলিশের দুর্বলতায় আলোচিত সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসে। দেশে তৎপরতা শুরু করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা সক্রিয় হতে থাকে আরও অনেক পেশাদার অপরাধী। ফলে ৫ই আগস্টের পর ছিনতাই, চুরিসহ সন্ত্রাসী কার্যকলাপ লাগামহীন হয়। যৌথ বাহিনীর তৎপরতা থাকলেও বছর শেষে তা নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া অস্ত্রের একাংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তথাকথিত মব জাস্টিসের নামে বেশ কিছু মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাটিও আলোচিত হয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তোফাজ্জল হোসেন নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনাটি সমালোচিত হয়। জনরোষ থেকে বাঁচতে সীমান্ত দিয়ে পালানোর হিড়িক চলে আগস্ট সেপ্টেম্বর জুড়ে। সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর সময় বিজিবির হাতে গ্রেপ্তারও হন কেউ কেউ। এবছর আগস্টেই আয়নাঘরের বন্দীরা মুক্তি পান। ফিরে আসাদের তথ্য এবং গুম কমিশনের তদন্তে গুমের ঘটনা আনুষ্ঠানিক রূপ পায়। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার আসে সরকারের তরফ থেকে। ২০২৪ সালের দুঃখজনক আরেকটি ঘটনা ছিল বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগের সাথীদের সংঘাত। এই ঘটনায় ৪ জনের প্রাণ যায়। ১৯ ডিসেম্বর কেরানীগঞ্জে আইফোন কেনার জন্য খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা চালায় ৩ তরুণ। এই ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। বছরের শেষ সময়ে ২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে সারবাহী জাহাজে ৭ খুনের ঘটনা ঘটে। জাহাজকর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তারের পর র্যাব জানায় নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পেয়ে ক্ষুব্ধ হয়ে আকাশ একাই হত্যা করেছে এই ৭ জনকে। ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই প্রশ্ন সামনে এলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটি স্পষ্ট করে কিছু জানা যায়নি। ডিসেম্বরের শেষে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা ও শেরপুরে বাসের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার পর সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি আবারও আলোচনায় আসে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।